সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরে দেন। আমি খুশি আমার বাবু আমি যা হারাইছি তা কেউ দিতে পারবো না। এতটা টুকরা হয়েছে, ওখান থেকে বেঁচে ফেরত আসাটা কিন্তু রিয়েলি মিরাকল। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার ফ্লাইট BS-211-8 মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ত্রিভুবনে ছোট বড় দুর্ঘটনা প্রায় ঘটলেও বাংলাদেশ এয়ারলাইন্সের এটি সবচেয়ে বড় দুর্ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12ই মার্চ বাংলাদেশ সময় 12:52 উড্ডয়নের পর কাঠমান্ডুতে অবতরণের সময় 2:46 উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। BS-211 এর একমাত্র রানওয়ে পূর্ব দিক থেকে অবতরণ করে ছিটকে পড়ে। দুর্ঘটনায় পাইলট, কেবিন ক্রু সহ নিহত হন 51 জন। উদ্ধারকারীরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। এই ঘটনায় কার গাফিলতি তা নিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল পাল্টাপাল্টি দোষারোপ। Last 3 minutes একটা কনভারসেশন উইথ দ্য ATC কন্ট্রোলার অ্যান্ড পাইলট। এই কনভারসেশনের ভিতরে কনফ্লিকশন কিছু আছে, অবশ্যই কনফিউশনে কিছু আছে। সেই কনফিউশনটা শুধু আমরা কেন বলবো, সারা দুনিয়ার যে মিডিয়া আছে সেখানে বিভিন্নভাবে উঠে আসছে। কন্ট্রোল রুম থেকে বিমানটিকে দক্ষিণ দিক দিয়ে অবতরণের অনুমোদন দেওয়া হলেও তারা উত্তর দিকে অবতরণের চেষ্টা করে। এর আগে আকাশে বেশ কয়েকবার বিমানটি ঘুরতে থাকে। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে কাঠমান্ডুর হাসপাতালগুলো। ট্র্যাজেডিতে যারা বেঁচে এসছেন তাদেরও কষ্ট কম ছিল না। তাদের একজন আলমুন্নাহার এনি সেদিন স্বামী সন্তান সহ নেপাল ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাদেরকে মনে হয় প্লেন থেকে কোনো রেস্কিউ করা হয় নাই। ওরা কত কষ্ট পাইছে। আমরা 5 জন আসছিলাম একসাথে। Bangladesh 211, turn right and you have a runway, confirm you have a runway not inside yet? Affirmative, we have runway inside, requesting clear to land sir. From Bangladesh 211, clear to land. Clear to land runway 02, Bangladesh 212. Roger, runway 02, clear to land, Bangladesh 211. Inside sir. Are we clear to land? Bangladesh 211, I say again, done. ওই সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে 02 ও 20 রানওয়েতে অবতরণের বিষয়ে পাইলট ও কন্ট্রোল টাওয়ারের কথোপকথন ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক তদন্ত রিপোর্টেও অবতরণের শেষ দিকে কয়েক সেকেন্ডে দুপক্ষের কথোপকথনে অসঙ্গতি পায়। ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও তদন্ত কমিটির করা রিপোর্ট নিয়েও আছে এখনও সংশয়। ঘটনার পিছনে আমরা মনে করি অনেকগুলি এরর এসে একসাথে যোগ হওয়ার পরে ঘটনাটা ঘটে। যে কোনো কারণে একটা পাইলট ডিপ্রেশন থাকতে পারে, মেন্টালি সে সিক থাকতে পারে। তো ওখানে ধরে নিলাম পাইলট ডিসঅরিয়েন্টেশন হয়ে গেছে, তাকে কিন্তু আবার পুরোপুরি অ্যালাইন করার জন্য কন্ট্রোল টাওয়ারের কিন্তু একটা বড় দায়িত্ব আছে। কন্ট্রোল কিন্তু তাদের রাডার আছে, বুঝতে পারে যে কোথায় থাকার কথা ছিল, সরে গেছে, কেন সরে গেছে, তাকে ইজি করে নিয়ে আসার জন্য তারা বারবার তাকে বুঝাবে কিংবা নিয়ে আসবে কিংবা রাডার ভেক্টর দিবে, যেটাই করুক কিছু করে। এখানেও তাদের একটা বড় একটা কিন্তু পজিটিভ রোল থাকে, কিন্তু সে থাকার পিছনে কোন লেভেল পর্যন্ত তারা গেছে। যদি আরেকটু যেত, হয়তো পাইলটকে যদি একটু ইম্পোজ করতো যে
ইউ ডোন্ট ল্যান্ড, কিংবা তুমি এখান থেকে ওয়েট করো, হোল্ড করতে থাকো, আমরা তোমাকে নিয়ে আসতেছি। এই জন্য আরও বেশি আমরা মনে করি যে কন্ট্রোল টাওয়ার পজিটিভলি যদি এগ্রেসিভলি যদি পাইলটকে যদি কন্ট্রোল করতো, কারণ আমরা কিন্তু কন্ট্রোল টাওয়ারের বাইরে কিছু যেতে পারি না, উই ক্যান নট ডু এনিথিং, যে আমরা মন চাইলো এদিকে গেলাম কিংবা ওটা করলাম, ল্যান্ড করলাম, কিছুই করতে পারি না। কিন্তু কন্ট্রোলিংটা তাদের আরও পজিটিভ হলে একটা পাইলট কিন্তু সহজে কোনো একটা মানে একটা পজিশন থেকে সরতে পারে না। বিধ্বস্ত উড়োজাহাজটি তদন্ত কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন তিনি জানান, তদন্ত হয়েছে এক পেশে। তদন্ত রিপোর্ট তো আমি বলবো যে এক পেশে রিপোর্টই হয়েছে। উল্লেখ্য যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়, যে দেশে হয়, সে দেশই তদন্ত করে। তদন্ত করতে যে তাদেরই মতামত বা তাদেরই বিচার বিশ্লেষণ বেশি থাকে। আমি যে সংশোধনী পাঠিয়েছিলাম সেগুলো তারা যখন দিলেন না, তখন ইমিডিয়েটলি টেলিফোন করে এবং সেই সঙ্গে সঙ্গে উইদিন হাফ অ্যান আওয়ার আমি কিন্তু তার ওই সংযুক্তির জন্যে প্রতিবেদন দিয়ে ফেলি। আমরা এখন প্ল্যান করেছি যে এটাকে আইকাও লেভেলে আমরা উঠিয়ে নিয়ে যাব এবং তারপর বলবো যে আমাদের কি করণীয়। এত বড় দুর্ঘটনা, এত প্রাণহানির মাঝেও যারা বেঁচে ফিরলেন তাদের বর্তমান অবস্থা কি জানাবো ছোট্ট একটি বিরতির পর। ইউএস বাংলা দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেকজন শাহরিন আহমেদ, তার বর্তমান অবস্থা কি তা জানতে ফলোআপ টিম শাহরিন আহমেদের বাসায়। আমাকে খুব ক্লিয়ারলি বলছে তোমার যেন কোনোভাবে ইনফেকশন না হয়, কোনোভাবে যেন ইনফেকশন না হয়। সো ওই জন্য আমিও খুব ভয় ছিলাম। কাঠমান্ডু এয়ারপোর্ট যে রিস্কি একটা এয়ারপোর্ট আমার কোনো আইডিয়াই ছিল না কখন। উনি যখন টার্ন করে ল্যান্ডিং জন্য সেম জায়গায় আসলেন না, অন্য জায়গায় ল্যান্ড করার চেষ্টা করলো, তখন আমি একটু অবাক হয়েছিলাম। তো ল্যান্ডিংয়ে ঠিক আগ মুহূর্তেই প্লেনটা বাদিকে কাত হয়ে গেল। তখন আমি চিৎকার দিয়ে উঠলাম যে বাদিকে কেন কাত হলো, ও তো ক্র্যাশ করবে। বলতে বলতেই বাড়ি খেলো গ্রাউন্ডে, খুব জোরে একটা বাড়ি, মানে আমার এখনো ওই আওয়াজটা কানে ভাসে। তারপর তো অনেক দূর ছেঁচড়িয়ে গেল, গিয়ে যখন থামলো ততক্ষণে তো সবই আসলে টুকরা টুকরা। তখন চিৎকার দিতে দিতে আগুন এক সময় নিভিয়ে আমাকে আর হাসিকে বের করতে করতে 25 মিনিট। অনেক কিছুই তো শুনছি যে কি কারণে হয়েছে, যেটাই হোক, যে কারণেই হোক, এইরকম দুর্ঘটনা যেন না হয়, এটা প্রিকশন কি হতে পারে, ওগুলো যদি একটু ফার্মলি আমরা এয়ারলাইন্স কোম্পানি, গভর্নমেন্ট সবাই মিলেই নেয়, তাহলে হয়তো আর এরকম অ্যাক্সিডেন্ট হবে না। একই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেকজন কবির হোসেন, প্রাণে বেঁচে আসলেও সারা জীবনের জন্য হারিয়েছেন দুটি পা। ফার্স্ট টাইম তো ফার্স্ট ল্যান্ডিং ওরা গেছে, ল্যান্ডিংয়ে যাইয়া ওরা আবার উপরে উঠে গেছে। আমি কেবিন ক্রুকে ডাকলাম, এই কী ব্যাপার, তোমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করলো, আবার মনে হচ্ছে উপরে উঠে যাচ্ছে, কারণটা কি? তো আমাকে জানালো, হ্যাঁ ল্যান্ডিং করতেছিলাম কিন্তু ল্যান্ডিংয়ে একটু প্রবলেম হচ্ছে, আমরা আবার উঠে যাচ্ছি, কোনো সমস্যা নাই। এককালে পাহাড়টা ঘেঁষা ঘেঁষা অবস্থায় আমার মনে হইলো ফ্লাইটটা গেল, যাইয়া সে ডাইনমন্ড নিল। পরে কি অবস্থায় ল্যান্ডিং করলো সেটা আমি পরিষ্কার বলতে পারবো না, তবে ল্যান্ডিংয়ের মুহূর্তে বিকট একটা সাউন্ড আমার কানে আসছে। তারপরেই আমি মনে জ্ঞান হারাই ফেললাম। যখন হুশ হয়েছি তখন আমি হাসপাতালে শোয়া। বঙ্গুত্ব জীবন কতটা কষ্টের তার সাথে কথা বলতেই চোখের পানিতে তা বুঝিয়ে দিলেন। আমি যা হারাইছি তা কেউ দিতে পারবো না। আমার দুটো পা চলে গেছে, আপনি আমার মেহমান, আমার বাসায় আসছেন, আমি তো পারলাম না আমার গেটটা খুলে দিতে আপনাকে আনতে। আপনি এখন আমি কালকে আনছি, এই বদল করে ওই ছাদে যে আমার ছবি তুলছে, কথা বলছে, আমি তো পারলাম না আপনাদেরকে একটু দুয়ার আগাই দিতে। আমি চাই কী করবো, কী চাবো, কে দিবে? আমার জন্য কিছু খাবার লিস্ট করে দিয়েছি অ্যাপোলো থেকে, এগুলো আমার খেতে হবে, খেলে আমি ভালো হব। মাঝখানে খাইছি, পরে আর বাদ দিতে চেষ্টা করতেছি যে না, এত টাকা ওরা কষ্ট করে ব্যয় করার দরকার নাই। এখন আমার যে অবস্থাটা, আমার ব্যক্তি খরচ, যেমন মনে করেন আমাকে এখন নামাইবেন কেমন, আপনি অবশ্যই 2টা লোক লাগবে আমার নামাইতে হইলে, আমার বাথরুমে নিতে হইলে অবশ্যই 2টা একটা লোক লাগবে। কে দিবে? আমি এমডির সাথে আর কয়েক মাস আগে কথা বলছিলাম, আমাকে সিঙ্গাপুর হাসপাতাল উনি যখন দেখতে যায় তখন উনি আমাকে বুকের উপর হাত দিয়ে বলছিল যে আপনার যা কিছু করণীয় আমি করব, কিন্তু ওনার যা কিছু করণীয় এখনো শেষ হয় নাই বোধ হয়। উড়োজাহাজ দুর্ঘটনায় 51 জনের সাথে কো পাইলট পৃথুলা রশিদও প্রাণ হারিয়েছিলেন। কিন্তু আদরের মেয়েকে হারানোর সেই কষ্ট এখনও কোনোভাবে মেনে নিতে পারছেন না পৃথুলা রশিদের মা রাফিজা বেগম। সবকিছুর বিনিময় হলেও
ফিরে পেতে চান তার আদরের সন্তানকে। কোনো পাইলটের ছবি দেখলে পাইলটটা দেখে বলে আমার বাবু। স্যার ওকে বুড্ডি ডাকতো, মা বলে ডাকতো। আবেদ ভাই আমার তো কালকে স্যারের সাথে ফ্লাইট আছে, জাস্ট এইটাতে সে খুশি দিয়ে বাথরুমে দিয়ে সে বলতেছিলাম আমার সাথে ফ্লাইট আছে। সকালে আমি তো ওইটুকু বুঝলাম, গায়ে হাত দিয়ে দিলাম, একসাথে দুজনে ফি আমি নিলাম, বললাম গেট পর্যন্ত গেল, হাত দিয়ে টাটা দিয়ে দিলাম। আমাদের সাধারণত বেরোলে পিছন ফিরে না, মেয়ে খুশি হয়ে বেরোয় গেল। আবেদ ভাইয়ের সাথে ফ্লাইট, কিন্তু আবেদ ভাইয়ের সাথে তো ফিরে আসলো না। পঙ্কজ আমাকে ফোন দিছে, পৃথুলা। তো ফোন দেওয়ার পর আমি ফোন দিচ্ছি, বাবা আমি তো, আমার গলাটা চিনতে পারে, বলছে আন্টি পৃথুলা কই? আমি বলছি ত্রিভুবন গেছে, এইটুকু বলার সাথে সাথে রেখে দিচ্ছি। আমার কেন তখনই মনে হয়েছে আমার বাবু নাই। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরে দেন, আমি খুশি আমার বাবু নাই। এত বেদনা, এত কষ্টের মাঝে সেই সময় দেয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে জানাবো আরও একটি বিরতির পর। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি BS-211-8 মডেলের। শুধু উড়োজাহাজটির বিমা বাবদ $70 লাখ পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুর্ঘটনায় উড়োজাহাজটির 71 আরোহীর মধ্যে নিহত হন 51 জন, যাদের 27 জনই বাংলাদেশি, 23 জন নেপালের আর 1 জন চীনের। আহত 20 জনের মধ্যে বাংলাদেশে ছিলেন 9 জন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স জানায় তাদের সাথে চুক্তি অনুযায়ী নিহতদের ক্ষতিপূরণ বাবদ জনপ্রতি $51,120 নির্ধারণ করা হয়। সেই হিসেবে বাংলাদেশের এখনো পর্যন্ত নিহত 19 জনের পরিবার 11,21 লাখ টাকা পেয়েছেন। এখনো কোনো ক্ষতিপূরণ পাননি 8 জনের পরিবার। আহত 9 জনের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন 6 জন। টাকার অঙ্কে 2,12 লাখ। এখন তো আমি চিকিৎসার দিন না, কেউ তো একটা ডাক্তার নিয়ে আসেনি আমার কাছে যে আমি কি অবস্থায় আছি, তো আমার চিকিৎসা কেমনে বাকি রইল। আহত নেপালের 10 নাগরিক পাননি 1 টাকাও। নিহতদের 23 জনের মধ্যে মাত্র 2টি পরিবারকে দেয়া হয়েছে $51,120। মালদ্বীপের আহত 1 নাগরিকও এখনও চিকিৎসাধীন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বলছে ক্ষতিপূরণ কে পাবেন তা ঠিক করবেন আদালত। কারো কারো বেলায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় দেরি হচ্ছে। এখন যারা বাকি আছে তার মধ্যে একটা পরিবার ছিল এমডি রফিক জামান, তার স্ত্রী এবং তার একটা বাচ্চা ছোট ছিল। এই 3 জনের 1 জন এখনো পর্যন্ত কাগজপত্র দিতে পারে নাই। কেবিন ক্রু 4 জনের মধ্যে একজন যে স্টুয়ার্ডেস ছিলেন শারমিন আক্তার নাবিলা, এখনো পর্যন্ত উনি কোনো কাগজপত্র দিতে পারে নাই। ইনজিওর্ড আমাদের যে 9 জন বাংলাদেশি ছিলেন তার মধ্যে 6 জনকে দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে 3 জন আছে তার মধ্যে একজন হলো আপনি যে বললেন পা কাটা গেছে, মিস্টার কবির হোসেন, ওনার চিকিৎসা এখনো শেষ হয় নাই। টোটাল এতজনের মধ্যে এই কজন পাইছে, এই কজন পায় নাই, এটার পিছনে ইন্স্যুরেন্স কোম্পানি দায়ী দায়িত্ব না, এটা সম্পূর্ণ নেপালের আদালতের ব্যাপার। ইউএস বাংলা বলছে আহতদের চিকিৎসা সেবা সহ ক্ষতিপূরণ পেতেও দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। বাট যে 2টা ঘটনা ঘটে গেছে এটা আমি বলবো যে ইটস এ কোইন্সিডেন্স, যে একই বছরে ব্যাক টু ব্যাক 2টা ঘটনা ঘটেছে। বাট আমরা প্রথম দিন থেকে যেই সেফটি কনসার্ন ছিলাম এখন পর্যন্ত আমরা সেটি বজায় রাখছি। চলতি বছর 28 জানুয়ারি নেপালের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য পাইলট আবিদের মানসিক অবস্থাকে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে এরকম বিপর্যয় যেন আর না ঘটে সেদিকে নজর দিতে বললেন বিমানের এই সাবেক পাইলট। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা কিন্তু অন্য যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আলাদা, এবং এটা খুব হাইলি অনেক ইনভেস্টমেন্ট লাগে, এই যেহেতু প্লেন কেনা বেচা করতে হয় এটাকে। তো এই ইনভেস্টমেন্টে অন্য অন্য এয়ারলাইন যেটা করে, যেগুলি এয়ারলাইনগুলো গ্রো করে, সেখানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। তদন্ত রিপোর্টটা কি কাউকে দোষ চাপানোর জন্য তা না, তদন্ত করা হয় ফিউচারে এই ধরনের আরেকটা ভুল যেন না হয়। সুতরাং এই ভুলগুলি নিয়ে পিছনে না থাকে, সামনে যেন প্রাইভেট এয়ারলাইন্সগুলি যেভাবে গ্রো করছে সেই গ্রোটার জন্য পজিটিভলি হয়, এবং সেখানে যেন আর কোনো ডিজাস্টার না হয়। সেখানে গভর্নমেন্টের যে অথরিটি আছে, সিভিল এভিয়েশন আছে, কিংবা আরও যেসব এজেন্টগুলি আছে, সেগুলি নিয়ে একটা পজিটিভ ওয়েতে আমাদের যাওয়া উচিত। একটা হোঁচট খেয়েছি, সে হোঁচট থেকে যেন আমরা আরেকটা হোঁচট যেন না খেতে হয়। পরিপূর্ণ ট্রেনিংয়ের সাথে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ তদন্ত কমিটির এই সদস্যের। সমস্ত অপারেশনসের মানুষজন যারা কাজ করে, পাইলটস, আপনার ক্যাবিন ক্রু,
তারপর গ্রাউন্ড স্টাফ যত যেখানে যে কাজ করছে তাদেরকে অনেস্ট হতে হবে, তাদেরকে বুঝতে হবে যে এটা আমারই এয়ারলাইন্স, যে এয়ারলাইন্সে সে চাকরি করেন কেন আমারই বেবি, এবং এটা একটা মানুষ আকাশে ওড়ে, এটার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে একটা খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হতে পারে। সেই কারণে প্রত্যেকটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম পরিপূর্ণভাবে ট্রেনিং দিতে হবে সব মানুষকে সব জায়গায়। মানুষ মরণশীল, তাই বলে এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজন পাইলট ও এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের দায়িত্বশীল ভূমিকা। নেপালে ইউএস বাংলা ট্র্যাজেডির ঘটনায় আদৌ কি টনক রয়েছে সংশ্লিষ্টদের?